ডিবি হারুন সাহেব তিনি কোনো এক সাংবাদিককে সম্ভবত বলেছিল যে কাফি যদি এই ভিডিওগুলো বা কাফি যদি রাইট নাও ঢাকা থাকতো তাহলে এতদিনে আমার ভাতের হোটেলে সে ভাত খেয়ে ফেলতো। ছি আসি না, লজ্জায় বাঁচি না। ওই ভিডিও আমি আপলোড করার পর মনে হয় কয়েক ঘন্টার ভিতরে 5-6 মিলিয়ন হয়ে গেল। তো ওর পর থেকে আমি আর আমার নিজের বাসা আমি যাইতে পারি নাই। আমার ঘরের বাহির থেকে দরজা লাগিয়ে তারা পুড়িয়ে দেয়। আমাকেও গুলি করার ব্যাপারটা ছিল। বিএনপির ভিতরেও বিশাল একটা অংশ তারা কিন্তু সংস্কার চায়। এত বড় একটা গোষ্ঠী বা সদস্যদের ভিতরেও এনসিপির এই 6 জনের ভয়েস বেশি। হ্যান্ডশেকটা তো আমি বইমেলার স্টলের পিছনে গিয়ে চুপি চুপি করি নাই, আমি তো জনসম্মুখে হ্যান্ডশেক করেছি। মোবাইল দেখাচ্ছে যে স্যার একটা মারি একটা যায়, দেখেন ভিডিও দেখেন, একটা মারি একটা যায়, বাকিগুলো যায় না। এটাই স্যার সমস্যা, কারণ গুলি মারলে ওরা একটা মারলে একটা মরে যায়, কিন্তু বাকিগুলো দাঁড়াই থাকে। কচু গাছটা পাশে, ওটাও একটা সিগনেচার হয়ে গেছে আর কি। সর্বোচ্চ এক মাসে আমার 43 লাখ টাকা আসছিল। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে। আজ আমাদের সঙ্গে এমন একজন আছেন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। কখনো কন্টেন্ট বানিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছেন, আবার কখনো বৈষম্যের বিরুদ্ধে তুলেছেন স্লোগান, অভিনয় করেছেন, লিখেছেন বইও। আমাদের সঙ্গে আছেন এ প্রজন্মের সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর তরুণ রাজনীতিবিদ নুরুজ্জামান কাফি। প্রশ্ন হবে কঠিন, উত্তর হতে হবে স্পষ্ট। চলুন শুরু করি আজকের হট সিট উইথ জাকারিয়া। কাফি, বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি ভালো। যখন শুনলাম যে নতুন রাজনীতিবিদ, এটা আসলে আমার তরুণ রাজনীতিবিদ, হ্যাঁ তরুণ রাজনীতিবিদ, আমার সাথে কতটুকু যায় আমি ঠিক জানি না। তবে আমি রাজনীতিবিদদের সাথে চলাফেরা ওঠা বসা করার চেষ্টা করছি এবং শিখছি। এবং এখন থেকেই মনে হচ্ছে যে আগামী যে আমাদের প্রজন্মটা আসবে, এখনকার জেনজি, আগামীর জেনজি, ওই জেনারেশনটাকে আমার মনে হয় যে তরুণরা এরাই সম্ভবত নেতৃত্ব দিবে। কারণ এরা নেতৃত্ব দিলে আমাদের দেশ সংস্কার হবে, এগিয়ে যাবে। ওই জায়গাটা থেকে মনে হচ্ছে যে আস্তে আস্তে এই পথটা এগিয়ে আসা উচিত। কাফি, আমরা শুরুতেই আমরা একটু আপনার সম্পর্কে জানতে চাই। আপনার জন্মভূমি, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা, আপনার পরিবারে কে কে আছেন, এগুলো একটু জানতে চাই। রাইট, আমরা 2 ভাই। আমার বাবা মা, বাবা একটা প্রতিষ্ঠানে শিক্ষা প্রধান ছিলেন, রিটায়ার্ড করেছেন। যেই মাসটাতে হচ্ছে আমার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, ফেব্রুয়ারি মাসে, ওই মাসের শেষেই আর কি। আর আমার জন্ম হয়েছে কুয়াকাটার আজিমপুরে। আর কলাপাড়াতে হচ্ছে আমার বাবা ওখানে বাসাবাড়ি করেন। সেখানেই ছোটোবেলা থেকে ক্লাস 8 পর্যন্ত সেখানে, ক্লাস 8 পর্যন্ত সেখানে পড়াশোনা। 9 থেকে দারুণরাতে পড়াশোনা, 9, 10, 11, 12। এরপরে হচ্ছে মিরপুর বাংলা কলেজে পড়াশোনা চলছে এবং ঢাকার মোহাম্মদপুরে দ্য পিপল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে ওখানে পড়াশোনা চলছে। এই তো। কাফি, আমরা তো দেখেছিলাম বিগত সময়গুলোতে, বিশেষ করে এই অভ্যুত্থানের আগে আমরা দেখতাম যে একটা কেমন একটা পতিত একটা জায়গায় আপনি, দেখা যাচ্ছে আপনার আশেপাশে 4-5টা কুকুর বা কখনো একটা কুকুর, কয়েল জ্বালিয়ে আপনি বসে বিভিন্ন অসঙ্গতি, অন্যায়ের বিরুদ্ধে একটা ভিন্নধর্মী প্রতিবাদ করেছেন। তো এই আইডিয়াটা কিভাবে এলো এবং কত সাল থেকে আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েশনে নামলেন? পাশে একটা কচু গাছ ছিল। হ্যাঁ, কচু গাছ ছিল, রাইট। তো করোনার সময় তো আমরা সবাই ঘরবন্দি ছিলাম। তো ওই সময়টাতে সবাই ঘরবন্দি, তো আমরা একটা সময় ঘরবন্দিকে উপেক্ষা করেও এলাকার ভাই ভাইদের সবাই মিলে ক্রিকেট খেলার চর্চাটাও করেছিলাম। তো একটা সময় আমরা ক্রিকেট তখন টিম খেলতাম আর কি, গ্রামগঞ্জে যেটা টিম হয়। তো ওটা একসময় খেলার মুহূর্তে দেখলাম পুলিশ এসে আমাদেরকে একদম ধাওয়া দিল। আমরা খাল টাল সব কিছু পার হয়ে চলে গেলাম। তখন করোনার এমন সিচুয়েশন চলে আসলো যে আসলে বাইরে গিয়ে খেলাধুলাও একদম বন্ধ, কোনো সম্ভবই না। তো তখন আসলে তো মানুষ মোবাইলটা দেখতো, তো মোবাইলটা দেখতাম এও ভিডিও বানাচ্ছে, ভিডিও করছে। তো সেই সময় তো আমার পেজই ছিল না, আমি আইডিতে এভাবে কিছু একটা খাচ্ছি বা 2-3টা কথা বলতেছি, ওটা আইডিতে আপলোড করতাম। তো আমার একটা বড় ভাই মিরাজ আহমেদ উদ্দিন, উনি আমাকে বলল যে তুই ভিডিওগুলো হচ্ছে একটা পেজ খুলে ওখানে আপলোড কর আর কি। তো পেজে ইনকামটাও হয় এবং পেজটা গ্রো করে। তো উনি আমাকে মনিটাইজেশন সেট আপটাও এক সময় করে দিয়েছিল। তো 22-এর দিকের ঘটনা আর কি, করোনার পরে। তখন
ওই যে পরিত্যক্ত ভবনটা ওইটাতে ওই যে বললাম আমার বাবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তিনি যখন ওখানে আসেন তখন হচ্ছে আমাদের তো ওখানে ঘরবাড়ি নাই, আমরা তো বাবা তখন তো আমি পৃথিবীতে আসিনি আর কি। তখন বাবা হচ্ছে ওই ঘরটা যারা হাইওয়ে রোড করে তখন ওরা ওই তৎকালীন সময়ের আমলে পুরনো বিল্ডিং ওটা, তো ওনারা ওই ঘরটা বিল্ডিংটা করে রোড করেছিল আর কি, ওখানে থাকতো। তখন ওইটা পরিত্যক্ত হয়ে যায়, তো ওই যাদের জায়গায় করেছিল তারা আর কি, একটা সরকারি জায়গা আমি অতটা জানি না, তো ওখানে আর কি ওই এলাকার কর্তৃপক্ষ তারা আর কি থাকতে দেয়। তো তারপর থেকে ওই জায়গাটা পরিত্যক্ত। এখন আমরা আসলে মাঝে মাঝে মনে করি যে এই একটা ছেলে ভিডিও বানাচ্ছে, এটা তো খুব ইজি, কিন্তু একটা টপিকস নিয়ে কথা বলা এটা কিন্তু মস্তিষ্ক ফ্রেশ মাইন্ডের ব্যাপার। নিরিবিলি জায়গা হলে কথা বলতে কিন্তু খুব সুন্দর হয়, ঠান্ডা মাথায় কথা বলা যায়। তো তখন আমি যখন ওই পেজে ভিডিওটা শুরু করলাম, দেখলাম যে মানুষ রিসিভ করতেছে, তখন আমার কাছে জিনিসটা মনে হলো এইটাকে আমি আরও ভালো করে ধরি, আরও ভালোভাবে ধরি। আর সব কিছুর পিছনে আসলে দিন শেষে আমাদের ইনকামটা দরকার হয়। আমরা যেই জায়গায় থাকি না কেন, কোটিপতি যিনি তারও আসলে টাকা ইনকামের প্রয়োজন হয়। একটা টেনশন থাকে মাস শেষে কত আসছে বা ইনভেস্ট কত এটা হচ্ছে, আয় কত। টাকাটা মানুষের জীবনে একদম গুরুত্বপূর্ণ ব্যাপার। তো তখন মনে হলো যে ওই ভাইটা যে বললো যে ভিডিও বানিয়ে ইনকাম করা যায়, তখন আমার কাছে মনে হলো যে ওকে ফাইন, তাহলে এটা শেষ দেখে ছাড়বো আমি, এবং আমি জনগণের ফেভারে কথা বলবো, যাতে করে ওই বলে না যে এক ঢিলে দুই পাখি না কিরকম যেন একটা ব্যাপার, যে আমি মানুষের পক্ষেও কথা বলবো, আমার ইনকাম হবে, রাইট। তো তখন ওই পরিত্যক্ত জায়গাটায় একদিন হেলায় ফেলায় করতে করতে, ওখানে তো কেউ থাকে না, আর এমনিতে তো আমার বাবা মা একসময় থেকেছিল, তখন ওই জায়গাটা গিয়ে ভিডিও করতাম। শুরুতে কুকুর আমার সঙ্গে যেত না, এরপরে ওখানে বসে বসে ভিডিও করি। তো একটা টপিকস নিয়ে কথা বললে মাঝে মাঝে কিন্তু আমাদের টপিকস আমরা বাইরে চলে যাই, যে আটকে যায়, কথা থমকে যায়। তখন পাশে কেউ একজন যদি সাপোর্ট করে তখন কিন্তু ওই রোলটা আবার প্লে করা যায়, রাইট। তো এখন ওই কুকুর তো এমনিতে নর্মালি এলাকার কুকুর, আর কুকুরটা তো এরকম আসলে যারা খাওয়ান দেয় খাবার দেয় ওদের সাথেই থাকে, ওদের বাড়িতে থাকে। তো এখন যখন আমার তখনও ইনকাম শুরু হয় নাই, তখন ওই বাবার পকেট থেকে 2-4 টাকা নিতাম, ওটা দিয়ে আর কি ওদের জন্য 5 টাকার যে নৌকা কেক বলে আর কি, ওই কেকগুলো ওদের জন্য আগে আমি মনে করেন কালকে ভিডিও করব, আজকে সন্ধ্যার সময় আমি কেক কিনে রাখতাম, যে সকালবেলা আমার ওদেরকে কেক নিয়ে দেখিয়ে ওই জায়গায় নিতে হবে। তো তখন ওদেরকে আমি মানে ওরা আমার বলতে গেলে ফ্যান হয়ে গেল, আমি ওদের ফ্যান, এরকম একটা বিষয় হয়ে গেল, নিয়মিত একটা রুটিন হয়ে গেল। দিতেন কেন, মশা করতো নাকি এটা একটা আলাদা? আসছি পার্ট বাই বলে দিচ্ছি। ওই ওদেরকে কেক খাওয়াতাম, ওরা আমার সাথে সাথেই থাকতো, ওখানে গিয়ে বসতো, এবং কথা বলার ফাঁকে আমি আটকে গেলে ওদের কাছে একটু জিজ্ঞেস করতাম, এরকম একটা ভাবভঙ্গি আসতো। এবং কম্বিনেশন যে ব্যাপারটা সেটা হচ্ছে, যখনই আমি যৌক্তিক একদম ফেয়ার লিগেল কথাটা বলতাম, তখন কেন যেন মনে হচ্ছে ও উঠে চলে যেত, মানে ও লিগেল কথাটা শুনতে চাইতো না। তো এই ব্যাপারগুলো মানুষজন খুবই পছন্দ করতো। এখন হচ্ছে কি যে আমি তো প্রতিদিন ভিডিও করতাম, মানুষ ভালোভাবে রিসিভ করতেছে, আর ছেলেটা এখানে বসে কথা বলতেছে, মানুষ শেয়ার করতেছে, এমনি এমনি তো মিলিয়ন ভিউ হয় না একটা ভিডিও, নিশ্চয়ই ভিডিওটার ভিতরে কোনো কথা থাকে যে কথাটা তার কথা, কিন্তু আমি বলে দিচ্ছি। এখন বর্ষা বাদল, ওই জায়গাটা তো এমনি পুরাতন জায়গা, ওই বর্ষার সময় তো মশা এসে কামড়াতো, তখন আমি হচ্ছে শুরুতে কয়েল ছিল না, যখন এসে দেখলাম মশাও কামড়াচ্ছে, তখন আমি ওখানে কয়েল স্টার্ট করে দিলাম, তখন ওটাও ইউনিক হয়ে যায়। অনেক কয়েল ব্র্যান্ড আমাকে স্পন্সর করার ট্রাই করছে, কিন্তু আমি আসলে ওইদিকে মন দেইনি যে আসলে স্পন্সর হয়ে যাবে, তার চেয়ে বরং ভালো আমি জনগণকে দিই, জনগণের কথাটা বলি। সো সবগুলো ব্যাপারই ন্যাচারাল, এবং কচু গাছটা পাশে ওটাও একটা সিগনেচার হয়ে গেছে আর কি। তো সম্পূর্ণ ব্যাপারটা একটা ন্যাচারাল স্টুডিওর মতো হয়ে গেছে। আচ্ছা কাফি, আপনি বলছিলেন ইনকামের কথা, এখন পর্যন্ত কন্টেন্ট বানিয়ে এক মাসে সর্বোচ্চ কত ইনকাম করেছেন? সর্বোচ্চ এক মাসে আমার 43 লাখ টাকা আসছিল অন মান্থ। ওই মাসে মানে কি কারণে এত বেশি ভিউ হলো বা কি কারণে? ওই মাসে ভিউ হলো বলতে শুধু নট অনলি কাফি বাট অলসো অ্যানাদার ক্রিয়েটর, সবারই ওই মাসটায় ভালো ইনকাম হয়েছে, গত ফেব্রুয়ারি, আগের ফেব্রুয়ারি সম্ভবত। তো ওইটাতে সবারই ইনকাম, ফেসবুক অনেক দিয়েছিল, আর রিলসটা ইনকাম অনেক বেশি দিয়েছিল। 10 সেকেন্ড একটা ভিডিও, সেটার ভিতরে কিছু ফানি বা কিছু মানুষ জানতে পারবে, শিখতে পারবে, এরকম কিছু যদি থাকে তাহলে মানুষ ওটা বারবার দেখে বা অনেক ভিউজ হয়, তখন অল্প ভিউজও অনেক টাকা আসলে আসছিল। কাফি, আমরা তো দেখেছি আপনি জুলাই আন্দোলনের সময় একদম মাঠে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আপনাকে দেখেছি, আপনি বক্তব্য রেখেছেন, এসেছেন। জুলাই আন্দোলনের সাথে আপনি কিভাবে জড়ালেন, কোথায় কোথায় গিয়েছেন? এবং আরেকটা এর সাথে আরেকটু যুক্ত করি যে আপনি যখন কন্টেন্ট বানাতেন, অনেক কন্টেন্ট কিন্তু সরকারের বিরুদ্ধে চলে যেত,
তৎকালীন সরকারের বিরুদ্ধে আপনার জন্য কোনো থ্রেট ছিল কিনা, স্থানীয়ভাবে কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাকে নানাভাবে বাধাবিঘ্ন দেওয়া হয়েছে কিনা? বিঘ্ন বা থ্রেট এই জায়গাটা আগে ক্লিয়ার করে দিই। আমার কেন যেন মানে এটা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মানে আমি যেই সেক্টরে, যেই জায়গায়, যেই প্ল্যাটফর্মে, যেই পজিশনে যেখানেই আমি যাই না কেন, আমার কেন যেন মানে আমার যতটুকু বয়স, আমার যতটুকু লেভেল, এর চেয়ে আমার উপরের মানুষগুলোর সাথে কেন যেন আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে এটা আমি কোন ভালো কাজ কী করেছি আমি জানি না, মানে আমার চেয়ে যারা সিনিয়র ওনারা আমাকে কেন যেন স্নেহ করে, ভালোবাসে। তো ওই আমলটাই আর কি, মানে আওয়ামী আমলের সময়। তখন তো আপনি বললেন যে আপনি তো ওই সময় সরকারের এগেনিস্টে কথা বলছেন, তো থ্রেটের ব্যাপারটা আসলো কিনা। ওই সময়টা তো আমি ওই জায়গাতে বসে ভিডিও করতাম। তো ওই যে বললাম যে সিনিয়ররা আমাকে স্নেহ করতো, আর নর্মালি তো আমি লিগ্যাল কথাটা বলতাম। তো ওই সময় পুলিশ প্রশাসনের সাথে মানে এভাবে মনে করেন পুলিশ রাতে ডিউটিতে আসলো, আমার বাসা তো হাইওয়ের পাশে, 4 লাইন 6 লাইন পায়রা বন্দরের। তখন পুলিশ রাতে ডিউটিতে আসলো, তখন ওই আমাকে মেসেজ দিত যে কাফি কী অবস্থা, কই আসো তুমি, আসো চা খাই একসাথে। তো একসাথে আড্ডা দেওয়া হতো পুলিশ ভাইদের সাথে। পুলিশ যারা আছে তারাও আমাকে, আমার ভিডিওটা পছন্দ করতো, তারা ওই যে প্যাটার্নটা ওইটা ভালো লাগতো তাদের কাছে, এবং অপেক্ষায় থাকতো যে কাফি আজকে ন্যাশনাল কোন ইস্যুটা নিয়ে কথা বলছে। এই যে প্রশাসনের সাথে একটা ভালো সম্পর্ক, এইটাই আমার বড় পাওয়া ছিল। কারণ ওই সময় মানে হাসিনার এগেনিস্টে কথা বলা এটা মানে ডিফিকাল্ট ছিল, এটা হয় না, ডিজিটাল মামলা হয়তো ব্যাপার ছিল। তো ওই সময় যে ব্যাপারটা হলো, এমনকি ডিবি হারুন সাহেব তিনি কোনো এক সাংবাদিককে সম্ভবত বলেছিল যে কাফি যদি এই ভিডিওগুলো বা কাফি যদি রাইট নাও ঢাকা থাকতো তাহলে এতদিনে আমার ভাতের হোটেলে সে ভাত খেয়ে ফেলতো, এরকম একটা কথা সে বলেও ফেলছে, আমি শুনতে পারছি। তো ওই সময়টা হয়েছে কি, আমি যখন এলাকায় বসে ভিডিও বানাতাম তখন এই পুলিশ প্রশাসন বা প্রশাসনিক ভাইদের সাথে গুড সম্পর্কটা থাকার কারণে যারা ছাত্রলীগ বলেন, অন্য অন্য পার্টি করে, তারা আর আমার দিকে ওই ফোকাসটা দিত না, অ্যাটাকিংয়ের ব্যাপারটা, যে ওর সাথে তো পুলিশ প্রশাসনের ভালো হাত বা সম্পর্ক, তো ওকে অ্যাটাক করে আবার কোন বিপদে পড়বো। তো আমি মনে করি প্রশাসনের ভাইদেরকে একদম সেলুট আর কি, সম্পর্কের খাতিরে ওই জায়গাটা থেকে বেঁচে গেছি। এই গেল একটা প্রশ্নের উত্তর। আরেকটা জানো কি ছিল? আরেকটা বলছিলাম যে জুলাই আন্দোলনে, হ্যাঁ রাইট, যে জুলাই আন্দোলনের ব্যাপারটা আমি বলি, সেটা হচ্ছে মানুষ আমাকে মনে করে যে জুলাই আন্দোলনে এসে কাফি মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, অথবা কাফি সামনে আসছে, অথবা জুলাই যোদ্ধা বলেন, অথবা এনসিপিতে আসলো, একটা ব্যাপার জুলাইকে কেন্দ্র করে এরকম একটা ব্যাপার। বিষয়টা কিন্তু ওখানে না ভাইয়া। ওই যে কচু গাছ, কুকুর, কয়েল, ভাঙা বিল্ডিং, ওটা তো জুলাইয়ের সময় না, ওটা তো জুলাইয়ের আরও অনেক পেছনে। তাহলে ওই সময়টা থেকে কিন্তু আমি ফেয়ার কথাগুলো বলে আসতেছিলাম। কন্টেন্ট তো বাংলাদেশে আরও অনেকে বানায়, আমার কন্টেন্ট তো এক্সট্রা কিছু নেই, আমি জাস্ট অন ক্যামেরায় তাকিয়ে শুধু কথা বলি, আমি শুধু ক্যামেরাটা অন করে কথা বলি। এতে আলহামদুলিল্লাহ অনেক মিলিয়ন আমি ভিউজ পাইছি বা পাচ্ছি, এবং আমার মনে হয় আর 10,000 ফলো লাগে তাহলে 2.5 মিলিয়ন হয়ে যাবে আর কি। তো এই জায়গাটা যে আমি আসলাম 2.5 মিলিয়ন মানে 25 লাখ মানুষকে যে আমি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলাম, এটা কিন্তু ভাই বিশাল ব্যাপার। তো যেটা ক্লিয়ার করতে চাই যে জুলাই আগস্টে যে আপনি আন্দোলনে আসলেন বা সামনে আসলেন, আমি কিন্তু এই জার্নিটা মানে ইনসাফের পক্ষে যে লড়াইটা, মানুষের পক্ষে যে কথা বলাটা, এই জার্নিটা কিন্তু আমি অনেক আগে শুরু করেছি। এরপর যখন জুলাই আগস্ট আন্দোলন শুরু হওয়ার সময় আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আমাদের বোনদেরকে ডিম মারা হচ্ছে, লাঠি দিয়ে উঠে দেওয়া হচ্ছে, রংপুরে মানুষ মেরে ফেলা হচ্ছে, নানান জায়গায় নানান ধরনের অকারেন্স হচ্ছে। তখন একটা আওয়াজ উঠেছিল যে মানে আমার ফ্রেন্ড লিস্টে যদি কোনো ছাত্রলীগের ভাই থাকেন তাহলে আমাকে নির্দ্বিধায় আনফ্রেন্ড করে দেন, বা আমার পেজে যদি যাদের পেজ বড় আছে তারা এরকম একটা আওয়াজ উঠেছিল যে আমার পেজে যদি কোনো ছাত্রলীগ, আওয়ামী লীগ ভাই যদি থাকেন তাহলে স্বেচ্ছায় আমাকে আনফলো করে দেন, আমি আপনার সাথে থাকতে চাচ্ছি না। বিকজ আওয়ামী লীগ সরকার তার চেয়ার টিকিয়ে রাখার জন্য মানুষকে গুলি করছে, মানুষকে মারছে, মানুষকে গুম খুন করতেছে। সো ওই আওয়াজটা তখন উঠেছিল। এখন যখন দেখলাম যে ওইভাবে টিএসসিতে সারা বাংলাদেশে কোটা আন্দোলন এভাবে শুরু হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে হামলা করা হচ্ছে, প্রশাসন থেকে হামলা করা হচ্ছে, তখন আমিও একটা ভিডিও বানাইছিলাম। তখন আমার স্পষ্ট ভাই মনে আছে, আমার ওই পেজে আর কি, এখন তো 2.45 হয়ে যাবে যদি আল্লাহ চায়, তখন আমার 9 লাখ ফলোয়ার ছিল। তখন ওই জার্নিটা কিন্তু অনেক আগে শুরু হয়েছে, মানুষের পক্ষে কথা বলা। তো তখন বিবেকের তাড়নায় আমি বলছি যে ভাই, আমার পেজের 9 লাখ ফলোয়ার আছে, এখানে যদি কোনো ছাত্রলীগের ভাইরা থাকেন তাহলে প্লিজ আপনার স্বেচ্ছায় আমাকে আনফলো করে দেন। কারণ আপনারা যেই ছাত্রছাত্রীদের উপরে যে
আক্রমণ করতেছেন এটার পক্ষে আমি না। সো ওই ভিডিওটা বানানোর পরে আমি একটু বেশি চাপ সৃষ্টির সম্মুখীন হই। মানে আমাকে মানুষজন খুঁজতেছে, আমাকে অ্যাটাকিং করবে, নিরাপত্তাহীনতায় আমি ভুগতেছিলাম, এরকম একটা ব্যাপার ছিল। তারপর আমি পরের দিন রাতে খোঁজখবর নিয়ে দেখলাম যে কোন কোন জায়গায় আন্দোলন চলছে। আমি তো তখন গ্রামে, তখন আমি জানতে পারলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন ভাইয়েরা লাগাতার করতেছে। তখন আমি তাদের কাছে আসি বেলা 11টার দিকে, সম্ভবত 12 জুলাই। তখন আমি এসে, আমি যাওয়ার পর তারা খুব খুশি হয় এবং তারা খুব মানে সাহস পায়, এরকম একটা ব্যাপার। আমার ব্যাচের বন্ধুবান্ধবরা ছিল, তারা একদম আমাকে মানে সামনে নিয়ে মাইক ধরাই দিল। তখন আমি ওই ভিডিও এখন অনলাইনে আছে, তখন আমি বলেছিলাম যে আমি আপনাদের আন্দোলনের শরিক হওয়ার জন্য আসছি, বিষয়টা সেরকম না। আমি আমার জীবনের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইদের কাছে, বোনদের কাছে আমি আসছি। কারণ ইতিমধ্যে আমি গতকালকে ভিডিও বানিয়েছিলাম যে কোনো ছাত্রলীগের ভাই বোন যদি আমার ফলো দিয়ে থাকে তাহলে আপনারা আমাকে আনফলো করে দেন। তখন তাদের সাথে আন্দোলনে যুক্ত হই, সারাদিন আন্দোলন থাকি, রাতেও থাকি। তখন রাতে যে আন্দোলন মানে একটা স্লোগান দেই আমি যে ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না। তো ওই ভিডিওটা ওই সময় ওই 12 জুলাইয়ের আগে বা 12 জুলাই কোনো কন্টেন্ট ক্রিয়েটর সশরীরে মাঠ পর্যায়ে নেমে কথা বলছে কিনা আমি জানি না। অনেক কম বলেছে আর কি। 5 তারিখের পরে বা 5 তারিখে অনেকেই মাঠে আসছে, কিন্তু 12 জুলাই আসলে ভিডিও তো আছে, কে থাকছে বা থাকছে না ওই হিসেবে যাব না, কেডিটির জায়গায় যাব না। আমি বললাম যে আমি সশরীরে একদম মানে একদম শুরু থেকেই ছিল। একদম শুরু থেকে ছিলাম। তো ওই যে সিসি হাসিনা লজ্জায় বাঁচি না, ওই ভিডিও আমি আপলোড করার পর মনে হয় কয়েক ঘন্টার ভিতরে 5-6 মিলিয়ন হয়ে গেল। কারণ ওই টার্নিং মানে মুহূর্তে এই এত বড় বিপ্লবী কথাবার্তা, এটা বিশাল ব্যাপার ছিল। তো ওর পর থেকে আমি আর আমার নিজের বাসা আমি যাইতে পারি নাই। সো যেটা ক্লিয়ার করতে চাই যে ভাই, জুলাই আগস্ট আন্দোলন থেকেই যে রাজপথে নেমে আসলাম, বিষয়টা ওইরকম না। আমার এই প্রতিবাদী কণ্ঠস্বর, ইনসাফের পক্ষে লড়াইটা অনেক আগে থেকে ছিল। আন্দোলন চলছিল, বিবেকের তাড়নায় তাদের সাথে যুক্ত না হয়ে আর পারি নাই। আপনি জুলাই আন্দোলনের পরে আপনার বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল, সেটা কেন হয়েছিল এবং এরপরে আসলে কি করলেন আপনি? ওই সময় বিপিএল খেলা চলতেছিল, তো আমি তো নিয়মিত স্টেডিয়ামে খেলা দেখতে যাইতাম আর কি। তো তখন খেলা শেষ এরকম রাত 9টা-10টার দিকে সম্ভবত মিরপুরে তখন খাচ্ছিলাম, ভাতও নিয়েছিলাম। তো তারপর ফেসবুকে দেখলাম কি যে হাজার হাজার মানুষ ধানমন্ডি 32 এসে মানে 32 নাম্বার বাড়িটা ভাঙতেছে বা বুলডোজার নিয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ। তখন আমার কাছে মনে হলো, এবং তারা ওইটাকে বললো যে স্বৈরাচারের আতুর ঘর অথবা স্বৈরাচারের আস্থানা আমরা ভেঙে দেব। তো আমরা তো মূলত স্বৈরাচারের অ্যাগেনিস্টেই জুলাই আগস্ট বলেন বা এই লড়াইটা করে এসেছি। তখন আমার কাছে মনে হলো যে এখানে যে লাখ লাখ মানুষ গেল, এটার পক্ষে তো সম্ভবত আমিও, তাহলে আমি কেন বসে থাকবো, আমিও যাই। তো তখন আমি গিয়ে 32-এর মেইন রোডে নামার পরই মানুষ আমাকে চিনে ফেলে, তারপর আমাকে একদম স্পেস করে দেয়, একদম সামনে নিয়ে যায়, বুলডোজারের গাড়ির যে উপর সেখানে উঠিয়ে দেয়, ভাই স্লোগান দেন, সেখানে স্লোগান দিলাম। এবং বঙ্গবন্ধুর বাড়ির উপরে আমাকে উঠাই দিয়ে আমি স্লোগান দিলাম। মানুষ বলে যে তুমি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছো, আসলে আমার এই হাত দিয়ে ওই বাড়ির একটা ইটও আমি খুলি নেই। আমি শুধু ওখানে গেছি, ওখানে শরিক হয়েছি, শরিকের সাথে মানে আমাকে সামনে ঢুকাই দিছে, উপরে উঠাই দিছে, বাড়ির উপরে উঠে দিছে, আমি স্লোগান দিছি। তো মানুষ আসলে ভুল ইনফরমেশন, তুমি বাড়ি ভাঙছো। এখন ব্যাপারটা হচ্ছে যে তাই তুমি সেখানে গেলা কেন, স্লোগান দিছো বাড়ি ভাঙছোটা তো একই হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, আসলে ওই সময় মেসেজটা ছিল যে আমরা স্বৈরাচারের আস্তানা ভেঙে দেব। তো ওই দিক থেকে আসলে ওখানে যাওয়া। তো ওটার প্রেক্ষাপটে আমার এলাকার যারা ছাত্রলীগ করেন তারা 2জন ব্যক্তি আর কি, তারা সম্ভবত বন্ধু আর কি, তারা ওই ক্ষোভে আর কি যে ও তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে, তাহলে ওর বাড়িটা জ্বালাই দেবো আর কি। তো ওটা তারা এর আগেও তারা 160-তে অথবা তারা বলেছে যে আসলে আরও 2-3 দিন তারা ট্রাই করেছিল, কিন্তু ওই কুকুরের জন্য বাসায় গিয়ে ওটা পারে নাই। তো এই জন্য থ্যাংক ইউ কুকুরকে। আর সর্বশেষ তারা হচ্ছে চেষ্টা করে আসলে আমার ঘরের বাহির থেকে দরজা লাগিয়ে তারা পুড়িয়ে দেয়। আমি একাই আমার ঢাকাতে ছিলাম, আমার বাবা মা, আমার ভাই, তার পরিবার, বাচ্চারা ওখানেই ছিল। তো মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমার পরিবারের সবাই বেঁচে যায় আর কি, বাঁচিয়ে রাখেন আল্লাহ তাআলা। তারা পিছনের দরজা ভেঙে আর কি তারপরে বের হতে পেরেছেন, কিন্তু সম্পূর্ণ ঘরটাই আর কি একদম মাটির সাথে মিশে যায়। তখন আমাকে যখন বলা হয় বা আমি হোয়াটসঅ্যাপে যখন ভিডিও দেখি, তখন আমার কাছে মনে হচ্ছিলো যে হয়তো সামনে থেকে একটু পুড়ে গেছে বা কিছু। আমি যখন ওখানে গিয়ে সরাসরি দেখি যে পুরো ঘরটা একদম শেষ, তো স্তব্ধ হয়ে গেছি। আর এটা তাদের ক্ষোভের জায়গা থেকে যে আমি ধানমন্ডি 32-এ কেন গেলাম, আমি বঙ্গবন্ধুর বাড়ি কেন ভাঙলাম,
এই ক্ষোভের জায়গাটা থেকে তারা আসলে এটা করেছিল আর কি। কাফি জুলাই আন্দোলনের আরেকজন একদম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন শহীদ ওসমান হাদি, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে লড়াই সেটা তিনি করেছেন এবং ঢাকার রাস্তায় তাকে গুলি করে প্রথমে গুরুতর আহত করা হয়, এরপর তিনি মারা যান। তো এই সময় আমরা পরে যেটি জানলাম যে এই যারা এই কাজটা করেছে তাদের তালিকায় আপনিও ছিলেন এবং হাদি হত্যার যে প্রধান যে আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে। সব কিছু মিলিয়ে হাদি ভাই এবং আপনি এটা নিয়ে যদি একটু কিছু বলেন। এই টপিকস, এই প্রশ্নের শুরুতে আমি বলবো যে জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি। আমি হাদি হত্যার বিচার চাই। ইভেন আমি যতদিন বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, সব জায়গায় আমি এই জাস্টিস ফর হাদি এটা বলে যাব এবং আমি হাদি হত্যার বিচার চাবো যতক্ষণ না পর্যন্ত এটা নিশ্চিত না হয়। আমিও নিউজে দেখেছি যে কাফিকে, কন্টেন্ট ক্রিয়েটার কাফিকেও খোঁজা হচ্ছে, তার ইনফরমেশন চাওয়া হচ্ছে টাকা পয়সার বিনিময়ে, তাকেও গুলি করে মারার তাদের অর্ডার ছিল। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে ঢাকা রাজধানীর বুকে মসজিদে শুক্রবার, মানে এই ব্যাপারটা হচ্ছে যে কত শুক্রবার চলে যায় হাদি ভাইয়ের আর কণ্ঠস্বর শোনা যায় না, কত শুক্রবার চলে যায় হাদি ভাই আর কথা বলে না, কত শুক্রবার চলে যায় যে হাদি হত্যার বিচার আমরা এখনও নিশ্চিত করতে পারলাম না। যেখানে এই ডিজিটাল যুগে, ডিজিটাল সময়ে, যেখানে আমরা বলি ওই প্রবাদের মতো একটা বাক্য আছে যে আইনের হাত অনেক লম্বা, যেখানে আমরা এই হাদি হত্যার অভিযুক্ত, মানে যাকে আমরা করলাম আসামি, যাকে আমরা বানালাম, আপনারা জার্নালিস্ট, আপনাদের জায়গা থেকেও সর্বোচ্চ হেল্প ছিল যে কোন টাইমে গুলি করা হয়েছে, গুলি করার পর গুলি করা ব্যক্তি কোন বাসায় গেছে, কোন বর্ডার ক্রস করছে, এভাবে সব তথ্য আপনাদের সহযোগিতায় প্রশাসনের মাধ্যমে একটা সুন্দর একটা সমাধান আসলো যে এই ব্যক্তি হতে পারে। তো সেই তথ্য অনুযায়ী তাকে দেশের বাহির থেকে, পাশের দেশ থেকে গ্রেপ্তার করা হলো। এখনও তাকে কেন দেশে পাঠানো হচ্ছে না, তাকে আমাদের দেশের আইনের আওতায় কেন আনা হচ্ছে না, এটা আমরা জানি না। বাট আমরা সর্বসময় আমরা এই বিচারটা চেয়ে যাব। তো আমি নিজেও দেখলাম যে আমাকেও গুলি করার ব্যাপারটা ছিল। আসলে আমরা তো স্বৈরাচারের অ্যাগেনিস্টে কথা বলেছি। এখন যারা মনে করেন চাঁদাবাজি করবে, যারা দেশের ভালো চাইবে না, যারা ওই সময় কিন্তু হাসিনা বলে গেছে যে ইন্ডিয়াকে বা ভারতকে যা দিয়েছি আজীবন তা মনে রাখবে। আমরা আমাদের দেশে কি নাই, আমাদের দেশে সব কিছু আছে। আমরা আমাদের নিজস্ব ক্ষমতা বলে, নিজস্ব মেরুদণ্ড শক্ততার বলে আমরা আমাদের দেশে চলবো, থাকবো। পাশের দেশ আজকে ইন্ডিয়া না হয়ে আজকে পাকিস্তান হতে পারতো, আজকে ধরেন হচ্ছে নিউজিল্যান্ড হতে পারতো, আমেরিকা হতে পারতো, যেই দেশই হোক না কেন, আমাদের পাশের দেশের সাথে একটা গুড সম্পর্ক থাকলে সেটা দুই দেশের জন্যই ভালো। কিন্তু আজকেও নিউজে দেখলাম যে নেত্রকোনায় না যেন কোন জায়গায় যেন দুইজন আমাদের বাংলাদেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আমার দেশের মানুষ তো ওই দেশের মানুষকে গুলি করে মারছে না, আমার দেশের প্রশাসন তো মারছে না। তাহলে এখন জানিটা কী জন্য আসলে মানুষকে গুলি আপনার হাতে আসে, গুলি করে মেরে দিলেন, এটা কি কোনো সমাধান? এটা কোনো সমাধান হতে পারে না ভাই। আপনি গুলি করে মেরে ফেললেন, কিন্তু আপনি একটা মানুষ তো তৈরি করতে পারলেন না। তো এই গুলি করার ব্যাপারটা টোটালি পুরো বিশ্ব থেকেই বন্ধ হয়ে যাক, এটা চাই, শুধু বাংলাদেশ থেকে না। এবং হাদি হত্যার বিচারটা আমরা নিশ্চিত করবই এবং এটা হবেই টুমরা ইনশাল্লাহ। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে আমাদের ওই যে ক্যান্টনমেন্টে তনু ধর্ষণ হয়েছিল এবং হয়েছিল, তো সেটা কত 10 বছর না 12 বছর পর যেন আমরা দেখলাম যে তার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হলো। সো আমরা ওই আশার আলো দেখব। এবং এটা তো স্পষ্ট যে এই যে ফয়সাল এবং সোহাগ সম্ভবত তাদেরকে গ্রেপ্তার করা হলো, তো এটা তো দিনের মতো পরিষ্কার। এখন এটা সম্ভবত পরিষ্কার করা হচ্ছে না এই জন্য যে এটার সাথে হাদি ভাইকে হত্যা করার পিছনে হয়তো বড় বড় লোক জড়িত থাকতে পারে, বড় টাকাওয়ালা লোক জড়িত থাকতে পারে, বড় রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকতে পারে। আমরা সন্দেহের চোখে কাউকে সন্দেহ করে বলতে পারি না, থাকতে পারে হয়তো, যার জন্য এখনও তাকে ডিসপ্লে করা হচ্ছে না, বাংলাদেশে কোর্টে দাঁড় করানো হচ্ছে না। নতুবা সে তো বাইরে, ইন্ডিয়া থেকে আসতে তো অনেক দিন লাগে না। ইন্ডিয়া থেকে অভিযুক্ত করা হলো, এখন তো দেশে পাঠাই দিলে তো হয়, দেশে প্রশাসন আছে, দেশের আইনে আসুক, দেশে কোর্টে তাকে দাঁড়ানো। মানুষ তো জানতে চায়, বাংলাদেশের মানুষ তো জানতে চায় যে হাদিকে হত্যা করার পিছনের মূল গল্প কোথায়, মূল গোড়া কোথায়, মূল মাস্টার মাইন্ডটা কোথায়, এটা তো মানুষ জানতে চায়। এটা মানুষের জানার তো অধিকার আছে, কারণ হাদি ভাইয়ের এনআইডি কার্ডে তো বাংলাদেশি লেখা, তিনি তো বাংলাদেশি মানুষ। আমাকে গুলি করার অর্ডার ছিল, আমি তো বাংলাদেশি মানুষ। আমাকে গুলি করার কথা ছিল, কারা গুলি করতে চেয়েছিল,
এবং হাদি ভাইকে তো গুলি করেই দিল, মেরেই ফেললো, তাহলে কারা করলো? এই মূল জিনিসটা তো বাংলাদেশের মানুষ জানতে চায় এবং বাংলাদেশের মানুষ বিচার চায়, আমরাও চাই, আমরা চেয়ে যাবো ইনশাল্লাহ। কাফি, আমরা দেখছিলাম যে আপনি নির্বাচনের সময় আপনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন, রাইট। আপনি বিএনপির পক্ষে ভোট চেয়েছেন, আবার আপনি পরবর্তীতে এসে যোগ দিলেন এনসিপিতে, শাপলাগুলিতে। এটা আসলে কি মানে ধানের শীষ বা বিএনপির সাথে কি আপনার কোনো ধরনের বনিবনা হয়নি, নাকি আপনি ওখান থেকে সরে এসে এনসিপিতে যোগ দিলেন? রাইট ভাই, আমি আমার জায়গাটা থেকে রাজনীতিটা আমি ওইভাবে করতে চাই যে যেই এরিয়াতে যে মানুষটা পারফেক্ট, যে মানুষটা দিয়ে উপকার হবে, যে মানুষটা দেশের জন্য কাজ করবে, সে বিএনপির হোক কিংবা শাপলাকলির হোক, ওই জিনিসটা আমার কাছে ম্যাটার করে না। তো তখনও তো আমি আসলে এনসিপিতে যুক্ত হই নাই। নির্বাচনের সময় আমি বেশ কিছু মানুষকে এভাবে প্রমোশন করেছি আমার পেজে, যে সাপোজ ধরেন হচ্ছে গিয়ে আমি ভিপি নূর ভাইকেও আমি প্রমোশন করেছি। ভিপি নূর ভাই হচ্ছে গিয়া বিএনপির সাথে জোটে নির্বাচন করেছে, এবং আমার এলাকায় যিনি এমপি, বর্তমানে এমপি, মাননীয় সংসদ সদস্য এবি মোশারেফ হোসেন, মোশারেফ ভাই, ধানের শেষে আমি সকাল 9টার সময় গিয়েও আমার সেন্টারে, আমার বাড়ির সেন্টারে গিয়ে আমি ভিডিও বানিয়েছি, এখন আমার ভিডিও আছে, যে আমি ওখানে গিয়ে স্টিল বলেছি যে আপনারা এবি মোশারেফ হোসেনকে ভোট দেন। কারণ এবি মোশারেফ হোসেনের তার বাসায় আমার অনেকবার যাওয়া হয়েছে, তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, এবং তিনি এখন তো এমপি হয়েছেন। এমপি হওয়ার আগেও তিনি, আমি দেখেছি যে আমাকে একদম তার পাশের চেয়ারে বসেও একদিন আমাকে বলছে যে কাফি, এভাবে কত সালে জানো আর কি, আমরা তো ছোটো মানুষ, তাদের তো অনেক বয়স, রাজনীতি তাদের অনেক অভিজ্ঞতা, তার যখন কোনো ক্ষমতা পাওয়ার কোনো কিছু ছিল না, সেই সময়ও তিনি ওই কলাপাড়া উপজেলার জন্য তিনি অ্যাম্বুলেন্স নিয়েছিলেন, এবং তিনি রাস্তাঘাট করার ব্যাপারে সোচ্চার ছিলেন, কাজ নিয়েছিলেন। তো ওই মানুষটা আসলে কাজপ্রেমী মানুষ, যে আমার অঞ্চলে কাজ হোক। এখন আমি যদি ধরেন এই 11 দলীয় জোট অথবা জামাতকে অথবা এনসিপিকে আমি যদি মনে প্রাণে ধারণ করে থাকি, অথবা আমি যদি তাদের পক্ষ নিয়ে থাকি, এখন তো আমি তো দলকানা তো হতে পারবো না। যে আমার ওই আসনে দেখতে হবে যে বেস্ট প্রার্থীকে, এবং কোন ব্যক্তিটা হলে আমার অঞ্চলে কাজ হবে, এবং কোন ব্যক্তিটা হলে আমার এই এরিয়াতে পটুয়াখালী 4-এ কলাপাড়াতে কাজ হবে, কাজ আনতে পারবে, ডেভেলপ হবে, উন্নয়ন হবে। এখন সেখানে যদি আমি, ওখানে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, আমি নামও ঠিক জানি না, সম্ভবত ঘড়িনা জন ইগল মার্কা ছিল। তো এখন ওই ব্যক্তিকে প্রমোশন করে বা ওই ব্যক্তির জন্য ভোট চাইয়ে আমার তো লাভ হচ্ছে না, আমার এলাকার মানুষের লাভ হচ্ছে না। বরং আমি যদি দেখি যে সে, ধরেন আমি বিএনপিকে পছন্দ করি না, ওই সময় আমি শাপলাকলি কী করি, এখন ওই জায়গা থেকে আমি মন গড়া যদি আমি বলি যে শাপলাকলিকে বা 11 দলীয় যেটা আছে তাকে আপনারা ভোট দেন, তো সেটা তো দলকানা হয়ে গেল। আমি তো আমার এলাকার মানুষের কথা চিন্তা করলাম না, আমি আমার নিজ এলাকার কথা ভাবলাম না। তো ওই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে এবি মোশাররফ হোসেন, তার পক্ষে যদি ভোট চাওয়া হয়, সে যদি নির্বাচিত হয়, তাহলে সে এই এলাকার উন্নয়ন হবে, এই এলাকার জন্য কাজ করবে। তো ওই জায়গাটা থেকে আমি আসলে দলকানা হতে চাই না, এবং আমি ইন ফিউচার কখনো হব আপনি না। তো বিএনপিতে যোগ দিতে পারতেন, হ্যাঁ, যোগ না দিয়ে আপনি এনসিপিতে কেন আসলাম? রাইট, ওই সময়টাও কিন্তু আমি এনসিপিতে না, ওই সময়টাও কিন্তু, এবং ওই সময়টায় আপনার ধরেন আমি কিন্তু এনসিপির বেশ কিছু মানুষের জন্য ভোট চাইছি, কারণ আমার কাছে, আমি ওই ব্যাপারটাই ক্লিয়ার করতে চাই যে আমার কাছে যেই ম্যানটা পারফেক্ট মনে হয়েছে দেশের জন্য, এলাকার জন্য, বাংলাদেশে যে দলেরই হোক না কেন, তো ওইটা আমি ধানের শীষ ছাড়াও অন্য শাপলাকলিতে আমি ভোট চেয়েছি। আমি হচ্ছে গিয়ে যে বাউফলে মাসুদ ভাই, জামাত ইসলামীর, তার বাসায়, মানে তার অফিসেও আমি গিয়েছি। এখন ইন্ডিভিজুয়ালি এক মানুষের একজনের ভালো লাগতেই পারে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার আসনে যে এবি মোশাররফ হোসেন দ্য বেস্ট চয়েস। সেই জন্য আমি নির্বাচনের দিনও আমি হচ্ছে গিয়ে তার পক্ষে ভোট চেয়েছি। আমি বিএনপিতেও আসতে পারতাম। আমাদের যে জুলাই আগস্ট আন্দোলন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচারের এগেনস্টে কথা বলার যে ব্যাপারটা, এই ম্যানগুলো এনসিপিতে বেশি, এবং নির্বাচন হওয়ার পরেও সংসদে বলেন, সংসদের বাইরে বলেন, এই ম্যানগুলো তারা ওই জুলাই আগস্ট আন্দোলনের যে একটা এনার্জি, একটা যে চাওয়া পাওয়া, মানুষের সাথে যে কমিটমেন্ট দেওয়া, মানুষের সাথে যে ইশতেহার দেওয়া, কথা দেওয়ার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা তারা সংসদের বাইরে এখনও বলে যাচ্ছে। সেই জায়গা থেকে বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে তারা একটু গড়িমসি করতেছে। যে জনাব তারেক রহমান সাহেব, আমি যে ভুল না করে থাকি, তিনি নিজেও কিন্তু এভাবে মাইকে বলেছেন যে আপনারা ধানের শেষে ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন। ভিডিও আপনাদের নিউজ পোর্টালগুলোতে আছে, রংপুরে বলেছেন। হ্যাঁ, তো সেখান থেকে এখন যখন 70% মানুষ যখন
এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কেউ বলছে 60% 70%, কিন্তু একটা অংশ না, বড় গণভোটকে একটা অংশ। গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করে দিয়েছে তারা। হুম। তো সেই জিনিসটা ওইখানে সালাউদ্দিন সাহেব তিনিও নির্বাচনের আগে বলেছিলেন, তার ভিডিও আছে, যে কোনো দলের এরকম কোনো হ্যাডম বা পাওয়ার শক্তি এরকম কিছু নাই যে জনগণ রায় দেওয়ার পর ওটাকে না মানার ব্যাপারটা, ওটাকে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা এটা নাই। তো এটা তার নিজের মুখের কথা। তো এখন এসে গণভোট যখন হ্যাভোট হয়ে গেল, এরপর ওটাকে আপনি কোর্টে পাঠালেন, কোর্টের রায়ের জন্য অপেক্ষা করলেন, এরপর আপনি ওই নোট অফ ডিসেন্ট দেখালেন, এরপর আপনি সংবিধান সংস্কার হবে কি, আপনি নানান ধরনের আইন এখন নিয়ে বসছেন। তো এটা তো কথা ছিল না। এটা তো আপনি ভোট চাওয়ার সময় বলতে পারতেন যে ভাই আমরা শুধু ধানের শেষে ভোট চাই, আমরা ওই গণভোট টনভোটের ব্যাপারে জানি না। তখন আসলে খেলা দেখা যায়, তো খেলা কোন লেভেলে চলে আর কি। তো ওই জায়গাটা থেকে এখন আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি জনগণের সাথে যে কমিটমেন্ট দিয়েছিল ওইটার থেকে তারা যেন একটু পিছপা হয়ে যাচ্ছে, এবং বিএনপির দেখবেন যে বিশাল একটা অংশ এবং তরুণ যারা, তারাও আসলে এই জিনিসটাকে পছন্দ করছে না। বিএনপির ভিতরে কিন্তু অনেক মুরব্বী লোক আছে, মানে ধরেন হচ্ছে গিয়া আপনার আগের যুগের যে ম্যান 60+। হ্যাঁ, এই ম্যানগুলো তো ওনারা কিন্তু আসলে একটা ব্যাপার তাদের ভিতরে হয়তো কাজ করে যে আসলে এটা পেশি শক্তির ব্যাপার এখনও আছে, এখন আধিপত্যের একটা ব্যাপার আছে, পারিবারতান্ত্রিক একটা ব্যাপার আছে, যে আরে কি হয়েছে, আমার ছেলেপেলে আছে, আমার অমুক আছে তমুক আছে, হয়ে যাবে। কিন্তু ওই ব্যাপারটা এখন আর নাই। এখনকার বিএনপির ভিতরে বিশাল একটা অংশ, তারাও আসলে চায় যে সংস্কার হোক, সে সংবিধান সংস্কার হোক, দেশের সংস্কার হোক। একটা দলই বারবার দেশ চালাবে সেটা তো হতে পারে না। আপনি একটা পরিবারের ম্যানে যদি ধরেন শুধু প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশে তো আরও পরিবার আছে, দেশে তো আরও যোগ্য লোক আছে, দেশে তো আরও কোয়ালিটিফুল লোক আছে। সেই দিকে যাব না। যদি মানুষ আপনাকে না চায়, অন্য কাউকে চায়, সেটা দোষ কোথায়? এখন সেই জন্য তো আইন দরকার, সেই জন্য তো সংবিধান সংস্কার দরকার। তো এইটাকে মেনে নিতে অসুবিধা কোথায়? তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বিএনপি আসলে মনে হয় সম্ভবত এই জায়গাটা থেকে আসলে একটু তাদের এটা, জনাব তারেক রহমান নিজে সংস্কারের পক্ষে থাকতে চাইলেও আমার মনে হয় সে পারছে না। না, আপনি এই কথা বললেন, আমি যদি ভুল না করে থাকি, সংসদে এবং সংসদের বাইরে একাধিকবার কিন্তু প্রধানমন্ত্রী বলছে যে আমরা যে জুলাই সনদে হ্যাঁ, স্বাক্ষর করেছি তার প্রত্যেকটি অক্ষর অক্ষর তারা পালন করবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট, এই কথা তিনি একাধিকবার বলছেন। পালন করবে, এটা কেন করে ফেলেন না? আপনারা তো ভোটের সময় চাইছেন যে এটা রায় দিলে এটা যে কোনো সরকার মেনে নিতে বাধ্য, তাহলে কোন এটা নিয়ে গরিমসি কিসের? করে ফেলেন না ভাই। করে ফেললে তো আর এই 11 দিন জোর তারা আন্দোলন করতে পারে না। তারা সেমিনার, একটা সেমিনার, আন্দোলন, মিছিল, মিটিং কত হাজার হাজার টাকা চায় এক একটা। মানে এই যে ইস্যুটা না আসলে আমি এই টপিক্সে কথা বলতাম না, অন্য টপিক্সে কথা বলতাম, আমাদের জীবন নিয়ে ভাবতাম। তো করে ফেলেন না, করে ফেললে তো আর কোনো মতানৈক্য থাকে না। বিএনপির ভিতরেও বিশাল একটা অংশ তারা কিন্তু সংস্কার চায়। তারা যে এটা যে মানল না বা মানতেছে না বা গরিমসির ব্যাপারটা, এটাকে পছন্দ করছে না। বিএনপির বিশাল একটা অংশ তারাও চাচ্ছে যে দেশটা, মানে তারাও অ্যাটলিস্ট বিশাল একটা অংশ হতাশ যে বিএনপির কাছ থেকে তো এটা আশা করিনি। এবং বিএনপি এই যে ধরেন আন্দোলনটা যে এখন যে হচ্ছে বা ঈদের পরে যে আন্দোলন হবে এই গণভোট নিয়ে, এটা সেটা নিয়ে, এই আন্দোলনের জায়গাটা কিন্তু তারাই করে দিল। তারা মেনে নিলে পুঙ্খানুভাবে জনগণের জনগণের সাথে যে কমিটমেন্ট, সেটা মানলে কিন্তু তার এই আন্দোলনের সম্মুখীনও হতে হয় না। তো এখনকার সময় তো আসলে ওই জেনারেশনটা এই ব্যাপারটাই ওন করে যে আমি আমার দেশকে সংস্কার করব। যেটা বললেন যে বিএনপিকে কেন যোগ দিলে না, হতে পারতেন। আসলে আমার কাছে মনে হয় না যে বিএনপি আমার মতো মানুষ দরকার, কারণ বিএনপিতে অসংখ্য কর্মী আছে, অসংখ্য নেতা আছে। সো আমার কাছে মনে হচ্ছে এনসিপি আমার জন্য কমফোর্ট। এবং এনসিপি এমন একটা পার্টি, বেশি বললে হয়তো নিজের দলে ঢোল পিটানো হয়ে যাবে, বিষয়টা ওরকম না। কোনো ম্যান আসলে যদি দেশের ভালো চায়, দেশের সংস্কার চায়, একটা চেয়ার আমার ক্ষমতা বলে, আমার ছেলে পেলের বলে যে আমি আমার চেয়ারটা ধরে রাখবো, এই ব্যাপার মায়ের যদি তার ভিতরে না থাকে, তাহলেই আসলে সে এনসিপি। এনসিপিতে আপনি কোনো পরিবর্তন পাবেন না যে অমুক নেতার ভাইও এখন তার পরের চেয়ারে আসতেছে, বা তার বাবা ছিল, তার দাদা ছিল, এরকম ব্যাপারটা না। এনসিপিটা হচ্ছে সবার, এনসিপিটা হচ্ছে দেশের, এনসিপিটা হচ্ছে সংস্কারের। তো এখানে কমফোর্ট বেশি আর কি।